2024 সালে কেন এবং কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন এই ভিডিওতে আমরা জানবো কেন ফ্রিল্যান্সিং শুরু করা উচিত, কিভাবে শুরু করা উচিত, ফ্রিল্যান্সিং শুরু করার 5টি পরীক্ষিত স্টেপস যেগুলো ফলো করলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন। সো প্রথমেই আমরা একটু জেনে নিব বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর পটভূমিটা আসলে কিরকম, বাংলাদেশে কবে থেকে কিভাবে আজকের এই অবস্থানে ফ্রিল্যান্সিং এর স্ট্যাটাসটা হয়েছে, কিভাবে আসলে এই পর্যায়ে এসেছে বাংলাদেশে, সেগুলোর একটু আমরা হিস্ট্রিটা জেনে নিই। প্রথমেই জেনারেলি যদি একটু বলতে চাই আগে যে বাংলাদেশে আসলে 2005-6 সাল থেকে মানুষজন আস্তে আস্তে করে ইন্টারনেটের অ্যাক্সেস পাওয়া শুরু করে, তখন থেকে আসলে ওই যে টুকিটাকি একটু কাজ করা শুরু করে। বাট 2013 সাল থেকে মোটামুটি ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা ট্র্যাক করা শুরু হয় এবং মানুষের মধ্যে বেশ একটা জানাশোনা শুরু হয় আর কি। সো সেই হিসেবে 2013 সাল যখন এসেছে তখন ফ্রিল্যান্সিং এর একটা জোয়ার শুরু হয় এবং এই জোয়ারের সময় মোটামুটি বাংলাদেশে সম্ভাব্য তখন আইটি ফ্রিল্যান্সারের সংখ্যা ছিল প্রায় 80,000 মানুষের মতো। এই 80,000 মানুষ মিলিয়ে প্রায় 100 কোটি টাকা তখন বছরে রেভিনিউ জেনারেট হতো আর কি। এন্ড দেন 2013 সালের পরে 2016 সালে তখন বাংলাদেশের কনটেক্সট অনুযায়ী মার্কেট প্লেসে বিভিন্ন রকমের পরিবর্তন আসে, তারপরে ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক বেশি বেড়ে যায়। যেহেতু 2013 সালে অনেক জোয়ার এসেছিল, সেই হিসেবে ফ্রিল্যান্সারের সংখ্যা বেড়ে প্রায় 4 লক্ষের বেশি ফ্রিল্যান্সারের সংখ্যা হয়। কিন্তু 4 লক্ষ ফ্রিল্যান্সার হলেও তখন বাংলাদেশে এই ফ্রিল্যান্সাররা সর্বসাকুল্যে মোটামুটি 350 কোটি টাকার মতো বছরে আয় করতে পারতেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে ওর এক্সটার্নাল সোর্স থেকে। এন্ড দেন 2020 সালে এসে প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে যায়। এন্ড দেন গতানুগতিক যেই সার্ভিসগুলো আছে, যেমন এর আগে গতানুগতিক সার্ভিস বলতে বাংলাদেশ থেকে 3 ধরনের সার্ভিস সবচেয়ে বেশি দিত: গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। পাশাপাশি কিছু অ্যাডমিন রিলেটেড সার্ভিসগুলো আসতো। এর বাইরে 2020 সাল থেকে ডিফারেন্ট সার্ভিস আরও শুরু হয়, যেমন ভিডিও এডিটিং এর সার্ভিসগুলো আসে। তার পাশাপাশি হচ্ছে অনেকে অ্যাকাউন্টিং রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড, আর্টিকেল রিলেটেড, বিভিন্ন রকমের রিসার্চ রিলেটেড এরকম ডিফারেন্ট সার্ভিস দেওয়া শুরু হয়। সো তখন বাংলাদেশে আসলে সম্ভাব্য ফ্রিল্যান্সারের সংখ্যা ছিল প্রায় 6.5 লক্ষেরও বেশি এবং ওই 2020 সালে মোটামুটি ফ্রিল্যান্সিং জগৎটা থেকে আর্ন হয়েছে বাংলাদেশে প্রায় 850 কোটি টাকার মতো। অ্যান্ড দেন 2023 সালে করোনা পরবর্তী সময়, মানে কোভিড, পোস্ট কোভিড সিচুয়েশনে মানুষের মধ্যে অনেক ধরনের আসলে ফ্রিল্যান্সিং করার তাগিদটা বাড়ে অ্যান্ড ফ্রিল্যান্সিং জগতে আসলে অনেকে এন্ট্রি নেয়। তখন আসলে 2023-এ এসে মোটামুটি আমরা দেখতে পাই যে এখন প্রায় 10 লক্ষের মতো ফ্রিল্যান্সার কাজ করছেন, যেখানে প্রায় তারা 1100 কোটি টাকার মতো হচ্ছে রেভিনিউ জেনারেট করতে পারছেন 2023 সালে। সো 2023 সালেও কিন্তু বেশ কিছু পরিবর্তন আসে। যেমন আমরা জানি যে 2023 সালে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা জোয়ার চলছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড সার্ভিস দেওয়া বাংলাদেশের মার্কেট থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। অ্যান্ড 2024-এ গিয়ে কি হবে সেটা একটু আমরা জানার চেষ্টা করি। এটা একটা প্রেডিকশন। 2024 সালে বাংলাদেশে আসলে যে ফ্রিল্যান্সাররা থাকবেন তারা একটু নিশ ভিত্তিক স্কিল দিয়ে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। এআই ভিত্তিক সার্ভিসের সংখ্যাও আস্তে আস্তে করে বাড়তে থাকবে। অ্যান্ড 2024 সালে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা একটা মোটামুটি আইডিয়া করা যাচ্ছে যে 1400 কোটি টাকার মতো একটা রেভিনিউ জেনারেট করার চেষ্টা করবেন। এবং যেহেতু 2023 থেকে 2024-এর জাম্পটা একটু বেশি হচ্ছে, ফ্রিল্যান্সিং এআই সার্ভিসগুলো অনেক বেশি বুম করছে, সেই হিসেবে ইট ইজ এক্সপেক্টেড যে মোটামুটি প্রায় 12.5 লক্ষ ফ্রিল্যান্সারের সংখ্যা হবে, প্রায় 12.5 লক্ষ ফ্রিল্যান্সার। সো এই ছিল মোটামুটি বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর কনটেক্সট 2013 থেকে শুরু করে 2023, তারপরে 2024-এ কি হতে পারে সেটার একটা বেসিক আইডিয়া। এখন প্রশ্ন হচ্ছে আপনি কেন ফ্রিল্যান্সিং করবেন? কেন ফ্রিল্যান্সিং করবেন এটার উত্তর হিসেবে যদি বলি, নাম্বার 1 যে পয়েন্ট আসে সেটা হচ্ছে আপনি নিজেকে বেকারত্ব থেকে বাঁচাতে চাইলে ফ্রিল্যান্সিং একটা ভালো ক্যারিয়ার চয়েস হতে পারে। কিরকম? আপনাদেরকে একটু কনটেক্সট আমি বলি। বাংলাদেশে বেসিক্যালি বর্তমানে সর্বসাকুল্যে বেকারের সংখ্যা হচ্ছে 26 লক্ষ। এটা কিন্তু একটা অ্যালার্মিং জিনিস। 26 লক্ষ মানুষ চাকরি বা ব্যবসা কোনো কিছুর সাথে সম্পৃক্ততা নাই। এই রেটটা প্রতি বছর প্রায় 3.51% হারে বাড়ছে। সো 2023 সালে যদি বেকারের সংখ্যা হয় 26 লক্ষ, যদি সেটা 3.5% হারে বাড়ে, সেক্ষেত্রে 2024 সালে গিয়ে কিন্তু বেকারের সংখ্যা প্রায় 27 লক্ষের কাছাকাছি চলে যাবে। এক্স্যাক্টলি 27 লক্ষ হবে না, একটু কম আছে, বাট প্রায় 27 লক্ষ হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু আরো বেশি অ্যালার্মিং। পাশাপাশি একটা জিনিস আর একটু খেয়াল করেন যে আমাদের দেশে সাধারণত প্রতি বছর প্রায়
4 লক্ষ স্টুডেন্ট গ্র্যাজুয়েট হয়। মানে হচ্ছে এসএসসি এইচএসসি কমপ্লিট করে অনার্স কমপ্লিট করছেন, মানে অনার্স বলতে স্নাতক সমমানের ডিগ্রিগুলো কমপ্লিট করছেন, এরকম প্রতি বছর ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 4 লক্ষ। কিন্তু সেই অনুযায়ী সরকারি বেসরকারি হোয়াইট কলার জবের সংখ্যা 2 লক্ষ। হোয়াইট কলার জব জিনিসটা আসলে কি? হোয়াইট কলার জব বলতে মূলত আসলে একদম সহজ ভাষায় যদি বলি আপনাদেরকে, যে ডেস্কে বসে এক্সিকিউটিভ টাইপের কোনো জব করা হচ্ছে হোয়াইট কলার জব। হতে পারে ফিল্ড ভিজিট বা অফিসার টাইপের যেসব জবগুলো আছে, এইসব জবগুলো আর কি। এখন বিষয় হচ্ছে 4 লক্ষ গ্র্যাজুয়েট প্রত্যেকেই চায় যে আমি একটা ভালো জব করব, অথবা ভালো কোনো এরকম হোয়াইট কলার কোনো টাইপের একটা কাজ করব। কিন্তু দেখেন 4 লক্ষ মানুষ মানে প্রতি বছর গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু চাকরির সংখ্যা কিন্তু 2 লক্ষ। বাকি যে 2 লক্ষ মানুষজন থাকছে গ্র্যাজুয়েটরা, তারা আসলে কি করবে? আর যারা গ্র্যাজুয়েশন করে নাই, যারা এসএসসি বা এইচএসসির পর ড্রপ আউট হয়ে যাচ্ছেন, তারা আসলে কি করবে? সো এই ওভারঅল কনটেক্সটটা বিবেচনা করে আমরা যদি হোয়াইট কলার জবের কথা চিন্তা করি, ফ্রিল্যান্সিং জগতে বাসায় বসেই কাজ করছেন, হয়তো অ্যাডমিন রিলেটেড সাপোর্ট দিচ্ছেন, অথবা ডিজাইন রিলেটেড, অথবা ডেভেলপার রিলেটেড, অথবা অন্য কোনো কনসালটেন্সি, সবগুলোই কিন্তু হোয়াইট কলার টাইপের জব। সো এই হোয়াইট কলার টাইপের জবের জন্য মূলত ফ্রিল্যান্সিং কুড বি আ ভেরি গুড সলিউশন। সো হোয়াইট কলার জবের প্রতি আসলে মানুষের আগ্রহ 2টা কারণে থাকে, এটা একদম ভেরি ফ্যাক্ট, এতে কোনো দোষের কিছু নেই। নাম্বার 1 হচ্ছে সবার আসলে একটা সামাজিক মর্যাদা আমরা চাই, এবং এর পাশাপাশি একটু ইগো রিলেটেড প্রবলেম থাকে, যে আমি আসলে ট্যাক্সি চালাতে চাই না, আমি একজন গ্র্যাজুয়েট, আমি ট্যাক্সি চালাতে চাই না, আমি একজন গ্র্যাজুয়েট, আমি ফার্মার হইতে চাই না, আমি একজন গ্র্যাজুয়েট, আমি ছোটখাটো স্মল অর মিডিয়াম এন্টারপ্রাইজে বিজনেস করতে চাই না। এরকম অনেকের ভিতরে থাকে, এটা দোষের কিছু না, থাকতেই পারে। সো যাদের আসলে এই রকম প্রবলেমগুলো আছে, তারা যদি নিজেদের ক্যারিয়ারটাকে একটা ডিফারেন্ট লেভেলে চিন্তা করতে চায়, তাহলে ফ্রিল্যান্সিং ইজ আ ভেরি ভেরি গুড সলিউশন। অ্যান্ড দেন 2 নাম্বার পয়েন্টে আসি। 2 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে পড়াশোনা, চাকরি কিংবা ব্যবসার পাশাপাশি বাড়তি আয়ের একটা খুব ভালো মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং। কিরকম কনটেক্সটটা যদি আপনাদেরকে একটু বলি, বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার হচ্ছে প্রায় 9.5%। তার মানে হচ্ছে ধরেন 2022 সালের যে 100 টাকা ছিল, সেই 100 টাকা 2023-এ এসে 90.5 টাকা হচ্ছে। তারপরে 2023 সালের এই 90.5 টাকা 2024-এ যদি একই হারে 9.5% মুদ্রাস্ফীতি হয়, সেই ক্ষেত্রে 90.5 টাকা হয়ে যাচ্ছে 2024-এ 82 টাকা। অ্যান্ড দেন দেখেন 2024-এর 82 টাকা 2025-এ গিয়ে হয়ে যাচ্ছে 74 টাকা। তার মানে মোদ্দা কথা হচ্ছে 2022 সালে যে 100 টাকা ছিল, সেই 100 টাকার ভ্যালুটা কমে 3 বছরে 2025 সালে গিয়ে 74 টাকার সমপরিমাণ হয়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু খুবই চিন্তার বিষয়। একটু খেয়াল করে যদি দেখেন, 2022-এ আপনি ছিলেন, 2022-এ যে 100 টাকা, সেটা 2025-এ গিয়ে প্রায় 74 টাকার সমপরিমাণ হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে 26% টাকার মূল্য কমে যাচ্ছে মাত্র 3 বছরের ব্যবধানে। সো আমাদের কিন্তু টাকার মূল্যমান কমছে, কিন্তু সেই হারে আমাদের ইনকামটা কিন্তু বাড়ছে না। ধরেন আপনি 30,000 টাকা মাসে আয় করেন বা 50,000 টাকা আয় করেন, কিন্তু প্রতি বছর বছর কিন্তু টাকার মূল্যমান যে হারে কমছে, আপনার বেতনটা কিন্তু সেই হারে বাড়ছে না। সো যেহেতু বাড়ছে না, সেই হিসেবে আপনার ইনকামটা যদি ডলারে হয়, ডলারের রেট যেহেতু বাড়ে, সেই হিসেবে ডলারের রেটের সাথে তুলনা করে ফ্রিল্যান্সিং করে যে টাকা আয় করা যায়, সেটা দিয়ে আপনি যে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি আছে, সেটার মধ্যে একটু ব্যালেন্স করে চলতে পারবেন। এই 2টা মেজর কারণে আসলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। ফ্রিল্যান্সিং করার তো 2টা কারণ আমরা জানলাম। এবার আসলে 2024 সালে বাংলাদেশের কনটেক্সটে চাকরি এবং ফ্রিল্যান্সিং এর একটা কনটেক্সচুয়াল আমি কম্পারিজন আপনাদেরকে দেখাচ্ছি। আমি বাম পাশে চাকরির সিচুয়েশনটাকে রেখেছি এবং ডান পাশে ফ্রিল্যান্সিং এর কনটেক্সটটাকে রেখেছি। যদি একটু দেখেন, বাংলাদেশে আপনি যখন চাকরি করছেন, তখন আপনাকে সপ্তাহে কমপক্ষে 5 থেকে 6 দিন চাকরি করতে হয়, এবং সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ করতে হয়। দিস ইজ আ ভেরি মানে একদম টাইম বাউন্ড থিং। আর যখন আপনি ফ্রিল্যান্সিং করছেন, এটার জন্য ধরাবাঁধা তেমন কোনো নিয়ম নেই। হয়তো আপনি আজকে 4 ঘন্টা কাজ করছেন, পরের দিন হয়তো 8 ঘন্টা করছেন, আবার কোনোদিন হয়তো বা আপনার কোনো একটা জায়গায় ছুটি নিতে হলো, অথবা আপনি কাজ করবেন না, যে কোনো একটা ইস্যু হতে পারে, সেটার জন্য আপনার ধরাবাঁধা নিয়ম মেনে কাজ করার ব্যাপারটা থাকে না। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে আপনি যদি 30,000 টাকা প্রতি মাসে গড়ে আয় করতে চান,
বাংলাদেশের স্যালারি আরো মানে অনেক বেশি, আমি জাস্ট গড়ে 30,000 টাকা আয়ের কথা বলছি, স্যালারি রেঞ্জটা কারো কম বেশি হতেই পারে। সেই হিসেবে 30,000 টাকা আয়ের জন্য পুরো মাসে আপনি 160 থেকে 192 ঘন্টা কাজ করতে হবে। ঠিক সিমিলার ওয়েতে ফ্রিল্যান্সিং এর কনটেক্সটে আপনি যদি 30,000 টাকা আয় করতে চান, আপনি একটা জবের জন্য যেই পরিমাণ স্কিল, ফ্রিল্যান্সিং কাজের জন্য যদি একই পরিমাণ স্কিল হন, সেই ক্ষেত্রে 30,000 টাকা আয় করার জন্য 70 থেকে 90 ঘন্টা কাজ করলেই এনাফ। মানে প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে কনটেক্সটটা। এন্ড তারপরে আরেকটা যদি দেখি, চাকরি যখন করছেন আপনি প্রতি মাসে আপনি 160 থেকে 192 ঘন্টা কাজ করছেন, সেই হিসাবে প্রতি ঘন্টায় আপনার কাজের যে পারিশ্রমিক হয়, সেই পারিশ্রমিকটা হয় 156 থেকে 188 টাকা, সেটা 30,000 টাকা আয়ের কনটেক্সটে। আর যদি ফ্রিল্যান্সিং কনটেক্সটে চিন্তা করেন, সেক্ষেত্রে যেহেতু আপনাকে কম্পারেটিভলি কম সময় কাজ করতে হয়, আপনার আওয়ারের রেটটাও তখন বেশি থাকে। মানে আওয়ারের রেট বেশি হওয়ার কারণেই আপনি কম সময়ে আসলে বেশি টাকা আয় করতে পারেন। সো সেই হিসেবে আপনার প্রতি ঘন্টার ভ্যালু দাঁড়ায় 333 থেকে 428 টাকা। 30,000 টাকা যদি আর্ন করতে চান সেই কনটেক্সটে, এইটা ডেফিনেটলি বাড়তে কমতে পারে স্কিল বা ক্যাটাগরির উপর বেস করে আর কি। এন্ড দেন চাকরির ক্ষেত্রে আপনাকে কাজের যখন সময়টা থাকে তখন অফিসের যে নির্ধারিত স্থান থাকে, সেটা হতে পারে অফিসের ভিতরের স্পেস, অথবা অফিস আপনাকে অন্য কোথাও যেতে বললো, যেই কাজ হয় সেই জায়গায় কিন্তু আপনাকে অবস্থান করতে হয়। ইট ইজ ম্যান্ডেটরি। আজকাল অনেক অফিস হয়তো মানে একটু হাইব্রিড অফিস করে, যে অফিসে বাসায় ওয়ার্ক ফ্রম হোম এইরকম টাইপের করে, বাট দ্যাটস আ সেপারেট সিচুয়েশন। আর ফ্রিল্যান্সিং এর জন্য আপনার কাজের কোনো নির্ধারিত জায়গা থাকে না, আপনি যে কোনো জায়গায় বসেই কাজ করতে পারেন। আজকে আপনি বাসায় করছেন, কালকে ইউনিভার্সিটিতে, তারপরের দিন কক্সবাজারে, তারপরে যদি বিদেশে কখনো ট্রিপে যান, সেক্ষেত্রেও সেখানে বসে আপনি কাজ করতে পারবেন, কোনো রকমের কোনো প্রবলেম হবে না। তো আপনি কি সিদ্ধান্ত নিলেন? আপনি কি ফ্রিল্যান্সিং করতে চান? হ্যাঁ অথবা না, আপনি ডিসিশন নেবেন। যদি আপনার উত্তর হয় হ্যাঁ, সেক্ষেত্রে আপনার একটা পরবর্তী প্রশ্ন দাঁড়াবে যে কিভাবে আমি 2024 সালে ফ্রিল্যান্সিং করে নিজের জীবনটা পরিবর্তন করব। খুবই লেজিট এবং ভ্যালিড কোয়েশ্চেন, এগুলোই আমরা জানবো। এই জন্য আমার এখন পর্যন্ত বিভিন্ন রিসার্চ এবং অনেকের লাইফস্টাইল দেখে আমার এন্ড থেকে পরীক্ষিত 5টা ধাপ আপনাদেরকে আমি সাজেস্ট করব। যেই 5টা ধাপ যদি আপনারা প্রপারলি ফলো করেন, ইনশাল্লাহ আপনারা একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন। সো চলুন আমরা শুরু করি, দেখি আমাদের প্রথম ধাপটা আসলে কি। প্রথম ধাপ হচ্ছে নিজেকে যাচাই করুন। যখনই আসলে আমাদের মনে ফ্রিল্যান্সিং শব্দটা আসে, তখন আমাদের মাথায় 3টা কোয়েশ্চেন আসে। কি কি? 1 নাম্বার, ফ্রিল্যান্সিং করে আসলেই কি টাকা ইনকাম করা যায়? 2 নাম্বার, আমি কিভাবে শুরু করলে ডলার ইনকাম করতে পারবো? 3 নাম্বার হচ্ছে আমি কি শিখলে আজকে থেকেই টাকা ইনকাম করা শুরু করতে পারবো? সো মূলত এই প্রশ্নগুলো আসলে আমাদের মাথায় আসে, কিন্তু আমরা কিছু কনটেক্সট ভুলে যাই। যে ধরেন ফ্রিল্যান্সিং করে আপনি টাকা বা ডলার ইনকাম করতে চান, কিন্তু ইনকাম করার জন্য আপনি আসলে কতটুকু প্রস্তুত? আপনার কি এমন যোগ্যতা আছে যেটার কারণে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাবেন এবং তার বিনিময়ে ক্লায়েন্ট আপনাকে ডলার প্রদান করবে? এই বিষয়টা অনুধাবন করা, অ্যানালাইসিস করা সবচাইতে জরুরি। আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা সমীক্ষা বলি। দেখেন, প্রায় 78% মানুষ পৃথিবীতে যারা ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করে, এদের মধ্যে প্রায় 78% মানুষই প্রথম 1 বছরের মধ্যেই হতাশ হয়ে ফ্রিল্যান্সিং ছেড়ে দেয়। তারা মনে করে যে ভাই আমার কাজ পাচ্ছি না, টাকা আসতেছে না প্রপারলি, বা যা শিখতে চাচ্ছি প্রপারলি হচ্ছে না কোনো কিছু। এই হতাশা থেকেই তারা ফ্রিল্যান্সিং ছেড়ে দেয়। যারা 1 বছরের বেশি সময়, 2 বছর 3 বছর ধরে কন্টিনিউ করে, তারা কিন্তু সফল ফ্রিল্যান্সার হতে পারে। সো এই ক্ষেত্রে আপনি যদি নিজেকে ফ্রিল্যান্সিং জগতে যখন আসবেন, তখন নিজেকে অ্যানালাইসিস করার জন্য 2টা প্রশ্ন সবসময় করবেন। নাম্বার 1, আমি কেমন ফ্রিল্যান্সার হতে চাই? পার্ট টাইম নাকি ফুল টাইম? এখানে কনটেক্সটটা হচ্ছে এরকম যে আপনার ভিতরে আগে ফার্স্টে আপনি আইডেন্টিফাই করবেন যে আসলে ফ্রিল্যান্সিং করার জন্য আপনি কি পরিমাণ সময় দিবেন। আপনি কি পার্ট টাইম বেসিসে কাজ করবেন, নাকি আপনি ফুল টাইম ক্যারিয়ার চয়েস হিসেবে ফ্রিল্যান্সিং জগতে আসবেন? এক্ষেত্রে আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি অবশ্যই ফুল টাইম ফ্রিল্যান্সার হবেন এরকম চিন্তা করেই আপনাকে আসতে হবে। কেন আসতে হবে? বিকজ আপনি যদি পার্ট টাইমে কাজ করতে যান, সেক্ষেত্রে যতগুলা ক্লায়েন্ট আপনার থাকবে বা যে ক্লায়েন্টরা থাকবে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সবসময় কাজ করতে পারবেন না। তাদের যদি রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কাজ না দিতে পারেন, আপনার ক্লায়েন্ট ছুটে যাবে।
এরকম আরো অনেক ধরনের প্রবলেম হতে পারে। সো আমার রিকমেন্ডেশন হচ্ছে আপনি ফুল টাইম ফ্রিল্যান্সার হন। যখন আপনি ফুল টাইম ফ্রিল্যান্সার হয়ে যাবেন তারপর হয়তো আপনি চিন্তা করতে পারবেন যে আপনি পার্ট টাইম করবেন কিনা। অর আপনি যদি একটা জায়গায় পার্টিকুলারলি একটা স্কিল নিয়ে চাকরি করেন, সেই চাকরির স্কিল দিয়ে যদি আপনি পার্ট টাইম ফ্রিল্যান্সিং করতে চান সেক্ষেত্রে ইট ইজ রিকমেন্ডেবল। 2 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য আমার যোগ্যতা ও প্রস্তুতি কেমন, আমি কি কি পারি, ফ্রিল্যান্সিং করার জন্য আমার কাছে কোন ধরনের ডিভাইস আছে। এই ব্যাপারটা অ্যানালাইসিস করা খুবই ইম্পর্টেন্ট। ধরেন ফ্রিল্যান্সিং আপনি করতে চান, আপনি হয়তো পড়াশোনা করেছেন আর্টস ডিপার্টমেন্টে, কিন্তু আপনি চান আপনি হচ্ছে ওয়েব ডেভেলপার হবেন ওর আপনি ভিডিও এডিটর হবেন। সেক্ষেত্রে আপনি হয়তো এখন পর্যন্ত কোনো কিছুই আপনার নলেজ নেই, আপনার জিরো কোডিং নলেজ, আপনার জিরো গ্রাফিক্যাল নলেজ, মানে গ্রাফিক ডিজাইন রিলেটেড নলেজ। সো এই জায়গাগুলোতে আসলে আপনি মানে আপনার নিজের প্রস্তুতিটা কেমন, যোগ্যতাটা কেমন, এটা দেখতে হবে নাম্বার 1। অ্যান্ড দেন ধরেন আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব বেশি ভালো নেই, আপনি হয়তো মাসে বা আপনার ফ্যামিলিতে হয়তো যেই পরিমাণ ইনকাম হওয়ার কথা আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটা হয়তো নাই। সো সেই হিসেবে ধরেন এখন একটা ডিভাইস আপনি কেনার মতো সামর্থ্য আছে যে আপনি 30,000 বা 40,000 বা 50,000 টাকা দিয়ে একটা কম্পিউটার কিনবেন। কিন্তু আপনি যদি হাই এন্ডের ভিডিও কাজ করতে চান সেক্ষেত্রে হয়তো আপনাকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা পর্যন্ত একটা কম্পিউটার কিনতে হতে পারে। সো আপনার এক্সেস টু দ্যাট ডিভাইস, মানে এক্সেস টু টেকনোলজি, এইটা কোন কনটেক্সটে আছে, কোন সিচুয়েশনে আছে, এইটা অ্যানালাইসিস করতে হবে। অনেক ক্ষেত্রে অনেকে আসলে আমাকে বলে যে ভাই আমার খুব শখ, আমি ফ্রিল্যান্সিং শিখতে চাই। তো তাদের জন্য আমার কথা হচ্ছে ভাই আপনি কখনোই কোনো সময় শুধুমাত্র শখের বশে ফ্রিল্যান্সিং শিখতে আসবেন না, দয়া করে আসবেন না। কারণ আপনি শখ করে আসবেন, এসে মার্কেট প্লেসটার অবস্থা যাচ্ছে তাই বানিয়ে দিবেন, যেটা আরেকজনের জন্য আবার খুব খারাপ একটা সিচুয়েশন হতে পারে। এমনিতেই অলরেডি আমাদের বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ব্যাপারে অনেক নেগেটিভ ফিডব্যাক মার্কেটিং। সো যারা শুধুমাত্র সিরিয়াসলি ফ্রিল্যান্সিং একটা পেশা এবং আয়ের মাধ্যম হিসেবে চান, আই রিপিট, যারা সিরিয়াসলি ফ্রিল্যান্সিংকে পেশা এবং আয়ের মাধ্যম হিসেবে চিন্তা করতে চান তারাই হচ্ছে শুধুমাত্র ফ্রিল্যান্সিং জগতে আসুন। তারপর চলে আসলো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে বেসিক্যালি আপনি ফার্স্ট ধাপে যখন নিজেকে অ্যানালাইসিস করা শিখে গেলেন, নিজেকে অ্যানালাইসিস করার পর তারপরে আপনি যে কোনো একটা স্কিল যথাযথভাবে শিখতে হবে এবং শিখে পারদর্শী হতে হবে। একটা স্কিল শেখা মানে শুধুমাত্র শেখার জন্য শেখা না, সেটা প্র্যাকটিস করতে করতে আপনাকে একদম প্রো হতে হবে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ইদানিং কিন্তু কম্পিটিশন অনেক বেশি বেড়ে গিয়েছে। মানে যারা নতুন করে ফ্রিল্যান্সিং জগতে ঢুকতে চান তাদের জন্য প্রো না হলে আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এসে টেকাটা খুব কষ্টকর হয়ে যায়। তাই যে স্কিলটাই আপনি শিখছেন সেটার বেসিক টু অ্যাডভান্স বিষয়গুলো জানতে হবে এবং পারতে হবে। সো আপনি তো একটা ফ্রিল্যান্সিং স্কিল শিখতে হবে। প্রশ্ন হচ্ছে আপনার জন্য আসলে কোন স্কিলটা পারফেক্ট এটা কিভাবে নির্ধারণ করবেন। আপনি কি গ্রাফিক ডিজাইন শিখবেন, নাকি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, নাকি ডিজিটাল মার্কেটিং শিখবেন, নাকি অন্য কোনো স্কিল শিখবেন, এটা নিয়ে আপনার কনফিউশন থাকতেই পারে। সো আপনি কিভাবে আসলে আইডেন্টিফাই করবেন আপনার কোন স্কিলটা শেখা উচিত। এই জন্য প্রথমেই আপনাকে বলি আপনি একটা খাতা কলম নেন, খাতা কলম নিয়ে এইখানে যে ইনস্ট্রাকশনটা আমি দিব সেই ইনস্ট্রাকশনটা আপনারা ফলো করুন। দেখুন এই যে আপনি একটা প্রথমে কাগজের মধ্যে একটা বৃত্ত এরকম আঁকাবেন, এই বৃত্তের মধ্যে 1 নাম্বার যে বৃত্তটা আছে সেই 1 নাম্বার বৃত্তের মধ্যে আপনি এটা লিখবেন যে আপনি আসলে কি কি জানেন এবং পারেন। এখন পর্যন্ত আপনি কি কি জানেন, কি কি পারেন। এইটা মূলত আসলে আসতে পারে আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কি সেখান থেকে আসতে পারে, আপনার কাজের অভিজ্ঞতা থেকে আসতে পারে, অ্যান্ড আপনি যদি কোনো কোর্স করে থাকেন সেই কোর্সের মাধ্যমে আপনি শিখতে পারেন। এখানে মোদ্দা কথা আপনি কি কি জানেন এবং কি কি কাজ করতে পারেন এই জিনিসটা এখানে লিখবেন। 1 নাম্বার যে বৃত্তটা সেইটা। 2 নাম্বারে দেখেন এখানে আমি আরেকটা বৃত্ত এঁকেছি। এই 2 নাম্বার বৃত্তের মধ্যে আপনি লিখবেন যে আপনার কোন কোন ক্যাটাগরিতে কাজ করার আগ্রহ এবং প্যাশন আছে। এখানে কমন কিছু থাকতে পারে, নাও থাকতে পারে, কমন থাকাটাই খুব স্বাভাবিক। ধরেন হয়তো আপনি চিন্তা করছেন যে আপনি পড়াশোনা করেছেন হয়তো বিবিএতে, আপনার হয়তো আগ্রহ আছে গ্রাফিক ডিজাইন শিখতে। সো আপনি গ্রাফিক ডিজাইন পারেন বা না পারেন সেটা এই ক্যাটাগরির মধ্যে লিখবেন যে আপনি গ্রাফিক ডিজাইনের প্রতি প্যাশনেট, মানে ডিজিটাল মার্কেটিং শিখতে আপনি প্যাশনেট, অথবা ওয়েব, অথবা যে স্কিলগুলো শিখতে আপনি প্যাশনেট, আপনার আগ্রহ অনেক বেশি, এই জিনিসগুলা এই দুইটা জায়গায় 2 নাম্বার বৃত্ততে লিখবেন। থার্ড যেই বৃত্তটা আসবে সেই থার্ড বৃত্তের অনুযায়ী বৃত্তের মধ্যে
একটু রিসার্চ করবেন, আগে রিসার্চ করে আপনি লিখবেন আপনার সামর্থ্য অনুযায়ী, মানে আপনার যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি অনুযায়ী কোন কোন স্কিলগুলোর চাহিদা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে আছে। আপনি যদি ফাইবারে বা আপওয়ার্কে যান, সেখানে অনেকগুলো স্কিলের টাইপ দেখবেন, সেখানে অনেকগুলো একটু অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন যে আসলে কোন স্কিলগুলোর ডিমান্ড আছে। সো এই থার্ড যে বৃত্তটা, এই থার্ড বৃত্তের মধ্যে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যে স্কিলগুলোর চাহিদা আছে সেগুলো লিখবেন, সব লিখবেন না, আপনি যেগুলো জানেন, আপনার যেগুলো আগ্রহ আছে সেই দুইটার মধ্যে কমন যে জিনিসগুলো সেগুলো থার্ড বৃত্ততে লিখবেন। অ্যান্ড একটা মজার জিনিস এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন, সেটা হচ্ছে এই যে দেখেন তিনটা বৃত্ত, 2, 3, এই তিনটা বৃত্তের মাঝখানে একটা কমন স্পেস আপনি পাবেন। এই কমন স্পেসের মধ্যে আপনি আসলে লিখবেন এই 1 নম্বরে আপনার যেই আপনি কি কি জানেন তার মধ্যে যে কমন জিনিসটা এখানে পাবেন এখানে লিখবেন। আপনার তারপরে যেই বিষয়গুলোর প্রতি আগ্রহ আছে সেইখান থেকে কমন বিষয়গুলো এই বৃত্তের কমন জায়গায় নিয়ে আসবেন। তারপরে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যেগুলোর চাহিদা আছে সেগুলো এখানে নিয়ে আসবেন। এই যখন আপনি তিনটা জায়গা থেকে কমনলি একটা জিনিস পাবেন, এখান থেকে আপনি একটা বা দুইটা স্কিল পাবেন। ওই যে একটা বা দুইটা স্কিল আপনি অ্যানালাইসিস করে বের করতে পেরেছেন, ওই একটা বা দুইটা স্কিলই আপনার জন্য আসলে পারফেক্ট স্কিল হবে। জেনারেলি হয় কি, ফ্রিল্যান্সিং জগতে এসে অনেকে একটু মানে খেই হারিয়ে ফেলে যে আসলে একটা স্কিল শিখেছি, হয়তো সে স্কিল শিখার পরে গিয়ে বুঝতে পারে যে এটা আসলে আমার জন্য না, আমি হয়তো এই ফিল্ডে ভালো কাজ করতে পারবো না, শিখেছি কিন্তু কাজ করতে পারবো না। বাংলাদেশে আমি এরকম শত শত মানুষকে চিনি যারা আসলে ভুল স্কিল চয়েস করেছে এবং ভুল স্কিল চয়েস করে এগিয়েছে কিন্তু আলটিমেটলি গিয়ে সাকসেসফুল আর হতে পারে নাই। তারপর আপনি তো এখানে স্কিল আইডেন্টিফাই করা শিখে গেলেন, এরপরে কি হবে, আপনি যে স্কিলটা শিখতে চান, সেই যে কোনো জিনিস শিখতে চান সেটার আগে একটু টাইম প্লটিং করতে হবে। টাইম প্লটিং কিভাবে করবেন সেটার জন্য আপনার একটা কাগজ কলম লাগবে, কাগজ কলমে আপনি লিখবেন ফার্স্টে। আমি 3টা প্রশ্নের কথা বলছি এখানে, এই 3টা প্রশ্নের উত্তর আপনারা লিখবেন। এই জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, আমি প্রতি সপ্তাহে একটা স্কিল শেখার জন্য কত সময় ব্যয় করব? এটার দিন এবং সময়টা আপনি নির্ধারণ করে দিবেন। ফর এন এক্সাম্পল, আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চান, এর জন্য ফিক্স করবেন প্রতি সপ্তাহে আমি গ্রাফিক ডিজাইন শেখার জন্য 10 ঘন্টা সময় ব্যয় করব। কবে কবে? আমি হয়তো সপ্তাহের শনিবার, সোমবার, মঙ্গলবার অথবা সপ্তাহের 7 দিনই প্রতিদিন টাইম প্লটিংটা করে নেবেন যে এতদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত অথবা রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত ওর দিনের যে কোনো সময়টাতে আপনি ফিক্স করবেন। কোন দিন কয়টা থেকে কয়টা পর্যন্ত এইটা আপনি ফিক্স করবেন। অ্যান্ড দেন 2 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রতি সপ্তাহে আপনি কত ঘন্টা প্র্যাকটিস করার জন্য ব্যয় করবেন? আপনি তো শুধুমাত্র শিখতে গেলে ভিডিও দেখবেন অথবা ক্লাস করবেন, ক্লাস করলেই হবে না, প্র্যাকটিস করতে হবে। সো আপনি যদি 10 ঘন্টা সময় শিখেন, সেক্ষেত্রে আপনার প্র্যাকটিস করা উচিত কমপক্ষে 15 ঘন্টা। এটা আপনাকে চিন্তা করতে হবে। সো আসলে এই ক্ষেত্রে আপনি দিন এবং সময় নির্ধারণ করবেন যে এক সপ্তাহের কোন কোন দিনগুলোতে আপনি প্র্যাকটিস করবেন, কত ঘন্টা ধরে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, একদম টাইম প্লটিং করে করবেন। অ্যান্ড থার্ড যে প্রশ্নটা, সেটা হচ্ছে আমি কবে থেকে শুরু করবো এক্স্যাক্টলি, কবে থেকে একটা স্কিল শেখা শুরু করব এবং কবে আসলে শেষ করব, এটার একটা টাইমলাইন বা ডেডলাইন ফিক্স করতে হবে। কেন? এইটা যখন হবে তখন আপনি একদম ডিটারমাইন্ড থাকবেন যে আচ্ছা ঠিক আছে, আমি অমুক তারিখ থেকে শুরু করছি এবং অমুক তারিখে গিয়ে শেষ হচ্ছে। জেনারেলি কি হয় যে আপনি একটা কোর্স যখন করেন কোথাও অথবা ইউনিভার্সিটিতে যখন আপনি ক্লাস করেন, আপনার ইয়ার অথবা সেমিস্টার থাকে, তখন কি হয় ওই টাইমের মধ্যে কিন্তু সেমিস্টার শেষ হয়ে যায়। কেন শেষ হয়? বিকজ আপনি যেন একটা সঠিক সময়ের মধ্যে আপনার পড়াশোনাটা শেষ করতে পারেন, আপনার শেখাটাকে শেষ করতে পারেন। ঠিক সিমিলার ভাবে আপনিও যে স্কিলটা শিখছেন সেটার জন্য এরকম টাইম প্লটিং করে নেবেন, সো দ্যাট আপনি ট্র্যাক করতে পারেন এবং আপনি নিজেকে ইজিলি প্রত্যেকটা জায়গায় গেট ব্যাক করতে পারেন যে আচ্ছা আমি এটা এত সময় ধরে শিখছি, এত সময় প্র্যাকটিস করছি, ওকে অমুক তারিখের মধ্যে আমার ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। এতে করে খুব সলিড আপনি আউটপুট পাবেন। আর নাইলে যদি মনে করেন যে আচ্ছা ঠিক আছে আজকে একটু বাদ দিলাম, 1 মাস না হয় ডিলে হইলো, ওই 1 মাস ডিলে আপনার 1 বছর ডিলে হয়ে যাবে, তারপরেও আপনি শিখতে পারবেন না। সো স্কিল নিয়ে কথা হলো, কিভাবে প্লটিং করবো সবকিছু হলো, কিন্তু একটা স্কিল যথাযথভাবে শিখবো কিভাবে, এটার 4টা স্টেপ আছে, সেটা আরেকটু লঙ্গার কনভারসেশন। এই 4টা স্টেপে কোনো একটা স্কিল কিভাবে শিখতে হয় সেটা আমার একটা ফ্রি কোর্স আছে ফ্রিল্যান্সিং এর হাতেখড়ি নামে 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মে। ওই কোর্সটা যদি আপনারা করেন, একদম ফুল ফ্রি কোর্স, টাকা পয়সা কোনো কিছুই লাগবে না। ওই ফ্রি কোর্সটাতে আমি ডিটেলসে আলোচনা করেছি যে একটা স্কিল
কিভাবে আপনি শিখবেন, কিভাবে ব্রেক ডাউন করবেন, কিভাবে টাইমলাইন সেট করবেন, কিভাবে হচ্ছে প্র্যাকটিস করবেন, এই ব্যাপারগুলো আর কি। অতঃপর তৃতীয় ধাপ, একটা প্রফেশনাল মানের পোর্টফোলিও তৈরি করা। প্রশ্ন হচ্ছে পোর্টফোলিও জিনিসটা আসলে কি? খুব সহজভাবে যদি বলি, পোর্টফোলিও জিনিসটা হচ্ছে আপনার কাজের সংগ্রহশালা। আপনি এখন পর্যন্ত কি কি কাজ করেছেন সেটা যেই জায়গাতে দেখাবেন সেই জায়গাটাই হচ্ছে আপনার পোর্টফোলিও। এখন এটা হতে পারে কোনো ওয়েবসাইট, ডকুমেন্ট, ভিডিও কিংবা কোনো ক্যানভাস। ডকুমেন্টের মধ্যে আমরা অনেক অনেক টাইপের ডকুমেন্ট পাই, ডক ফাইল, পিডিএফ, পিপিটি, টিএক্সটি, জেপিজি, পিএনজি, এরকম অনেক টাইপের আমরা ডকুমেন্ট পেতে পারি। সো মূলত আসলে আপনার যদি কোনো একটা কাজ ডিজিটাল কাজ হয়, সেটা আপনি ওয়েবসাইট বা ডিজিটাল মিডিয়ার মাধ্যমে দেখাবেন। আর যদি আপনার কোনো ফিজিক্যাল কাজ থাকে, যে আচ্ছা ঠিক আছে আপনি অনেক ভালো ছবি এঁকেছেন, এটা আপনি কোথাও জব ইন্টারভিউ বা যে কোনো জায়গায় যান, পোর্টফোলিও হিসেবে যখন দেখাতে চান, তখন এটা প্রিন্টেড নিয়ে যেতে হয়। জেনারেলি ধরেন যদি সিম্পলি বলি, যারা আর্টিকেল রাইটিং করেন বা রিসার্চার আছেন, ওনাদের রিসার্চ পেপারগুলো এরকম হয় যে কোথাও যদি পাবলিশ করেন, পোর্টফোলিওতে কয়টা রিসার্চ পেপার আছে, 4টা, 3টা, 2টা, ওগুলা প্রিন্টেড নিয়ে যায়। আবার যদি সেটা ডিজিটালি দেখাতে হয়, ডিজিটালিও এটা প্রেজেন্স থাকে। সো যেই জায়গায় মূলত আপনি আপনার কাজগুলো দেখাবেন, আপনার কাজগুলো যেখানে কালেক্টেড করে রাখবেন, সেই জায়গাটাই আসলে মূলত পোর্টফোলিও। এখন পোর্টফোলিওটা সাধারণত কি হয়, যে কারোর জন্য সবসময় একটু উন্মুক্ত রাখতে হয়, যে কেউ যেন এটা দেখতে পারে। যখনই এটা আসলে অন্য কাউকে দেখানোর মানে মূল উদ্দেশ্যটা থাকে হচ্ছে এটা অন্য কাউকে দেখানো। সো অন্য কাউকে যখনই আমরা দেখানোর চিন্তা করবো, তখন আসলে এটার প্রেজেন্টেশনটা নিয়ে একটু চিন্তা করতে হয়। জেনারেলি প্রশ্ন একটা থাকে যে ভাই পোর্টফোলিওটা কিভাবে তাইলে তৈরি করব? আমি তো কোনো কাজ করি নাই, এক্সপেরিয়েন্স হয় নাই এখনো পর্যন্ত। সো আপনি যখন একটা স্কিল ডেভেলপ করেন, ওই স্কিল ডেভেলপ করার সময় ডেফিনেটলি আপনি কিছু না কিছু প্রজেক্ট কমপ্লিট করেন। সো ওই যে প্রজেক্টগুলো থাকে, যে প্রজেক্টগুলো আপনি কোর্স চলাকালীন সময় কমপ্লিট করছেন, সেগুলো এবং এর পাশাপাশি কিছু ডামি প্রজেক্ট তৈরি করে আপনি একটা পোর্টফোলিও তৈরি করতে পারেন। আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, যে গ্রাফিক ডিজাইন নিয়ে, আপনি গ্রাফিক ডিজাইন শিখতে গিয়ে ডিফারেন্ট অনেক টাইপের প্রজেক্ট করা শিখবেন। হতে পারে বিজনেস কার্ড ডিজাইন করা, ফ্লায়ার ডিজাইন করা, লোগো ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, হ্যাঁ, তারপরে বিলবোর্ড ডিজাইন, ইভেন স্টেশনারি ডিজাইন, অনেক টাইপের ডিজাইন হতে পারে। তো ফেসবুক পোস্ট, ব্যানার ডিজাইন, এরকম অনেক কিছু হতে পারে। এই সবগুলো নিয়ে আপনি আসলে আপনার পোর্টফোলিওটাকে তৈরি করবেন। কিছু জনপ্রিয় পোর্টফোলিও ওয়েবসাইটের নাম হচ্ছে বিহ্যান্স, ড্রিবল, কার্বনমেট, ওয়েবফ্লো, স্কোয়ারস্পেস, এরকম আর কি। এরকম অনেক টাইপের পোর্টফোলিও ওয়েবসাইট আছে, যেখানে আসলে গ্রাফিক ডিজাইনাররা বা ওয়েব ডেভেলপাররা বা অন্যান্য যারা যেসব স্কিলে পারদর্শী, ওনারা এরকম তাদের পোর্টফোলিওগুলো পাবলিকলি শো করে রাখতে পারেন। এক্ষেত্রে ওই যে একটা মনে রাখার বিষয়, সেটা সবসময় বলি, সেটা হচ্ছে যে পোর্টফোলিওটাকে সবসময় ওপেন করে রাখা, যে কেউ যে কোনো প্লেস থেকে পৃথিবীর যেন আপনার পোর্টফোলিওটা দেখতে পারে। ফ্রিল্যান্সিং জগতে পোর্টফোলিও বানাতে গেলে অবশ্যই সেটা কোনো আপনাকে ওয়েবসাইটে রাখতে হবে, সেটা আপনার পার্সোনাল ওয়েবসাইট হোক অথবা অন্য কারোর ওয়েবসাইট হোক, মানে অন্য কোনো কোম্পানির ওয়েবসাইট, যেমন বিহ্যান্স, ড্রিবল, পোর্টফোলিও ওয়েবসাইট যেগুলো আছে ওইসব জায়গায় থাকতে পারে। এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, পোর্টফোলিও যত বেশি আপনার স্ট্রং হবে, আপনার কাজ পাওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। জেনারেলি পোর্টফোলিও আসলে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো একজন ক্লায়েন্ট যদি আপনার পোর্টফোলিও দেখে পছন্দ করে ফেলে, আপনি কাজ পারেন কি পারেন না, কমিউনিকেশন কি করছেন, ওইগুলোর চেয়ে তার কাছে বেশি ইমপ্রেসিভ থাকে তখন এই পোর্টফোলিওর ইম্প্যাক্টটা। তখন মোস্ট প্রবাবলি এটার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যে আপনি কাজটা পেয়ে যেতে পারেন। তাই আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান 2024 সালে, অবশ্যই আপনার একটা প্রফেশনাল মানের পোর্টফোলিও থাকতেই হবে। এটা একটা ম্যান্ডেটরি থিং। দেন 4 নাম্বার স্টেপ হচ্ছে পেমেন্ট গ্রহণের জন্য একটা সিস্টেম তৈরি করা। জেনারেলি আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে যখন আপনি কাজ করবেন বা যে কোনো আউটসাইডের ক্লায়েন্টের সাথে কাজ করবেন, আপনার কিন্তু ওই ডলার নেওয়া বা টাকা নেওয়ার মতো একটা সিস্টেম আপনার থাকতে হয়। সো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে অবশ্যই যখন কাজ করতে যাবেন, আপনার এমন একটা সিস্টেম থাকতে হবে যার মাধ্যমে আপনি ইজিলি টাকা বা ডলার আপনি নিতে পারেন। জেনারেলি হয় কি, যে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোই আপনার অ্যাকাউন্টে টাকা জমা রাখে, যে আপনার নাম যদি XYZ হয়, তখন ওই XYZ এর অ্যাকাউন্টে ডলার কিছু জমা থাকে। ওই জিনিসটাই মূলত পরবর্তীতে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়। সো এটার জন্য মূলত আসলে কি, 2 ধরনের পেমেন্ট সিস্টেমে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে। 2 ধরনের পেমেন্ট সিস্টেম, হ্যাঁ। 1 নাম্বার পেমেন্ট সিস্টেম কি, একটা লোকাল পেমেন্ট সিস্টেম থাকতে হবে। লোকাল পেমেন্ট সিস্টেম বলতে আসলে ব্যাংক, মানে পাবলিক ব্যাংক অথবা প্রাইভেট ব্যাংক, অথবা ধরেন MFS, মানে মোবাইল ব্যাংকিং যে সিস্টেমগুলো আছে সেরকম। আর আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে আপনার একটা ইন্টারন্যাশনাল
পেমেন্ট সিস্টেম। এটা হতে পারে ধরেন অনলাইন কোনো মানি ট্রান্সফারিং ব্যাপার স্যাপার অথবা কোনো একটা কার্ড হতে পারে। সো এই দুইটা জায়গায় আপনার থাকতে হবে। এটার যদি এক্সাম্পল হিসেবে বলি, যেমন ধরেন পেওনিয়ার আছে, ওয়াইস ট্রান্সফার আছে, স্ক্রিল আছে, এরকম অনেক টাইপের ইন্টারন্যাশনাল পেমেন্ট মানে নেওয়ার মতো সিস্টেম আছে যেগুলো অলরেডি বিল্ট ইন, এবং ওগুলো মোটামুটি সিকিউরড। এগুলো নিয়ে আপনার টেনশন করার তেমন কিছু নেই। আপনি তো দুইটা জায়গায় আপনার পেমেন্ট সিস্টেম আপনি তৈরি করেছেন, অ্যাকাউন্ট তৈরি করেছেন। এটা আসলে কেন দরকার হয়? মার্কেট প্লেসের ধরনের উপর ভিত্তি করে পেমেন্ট গ্রহণের প্যাটার্নটা দুই রকম হয়। কোনো কোনো ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সরাসরি আপনি মার্কেট প্লেস থেকে ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারবেন। আবার কোনো কোনো ক্ষেত্রে সরাসরি আপনি মার্কেট প্লেস থেকে ব্যাংকে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে মার্কেট প্লেস থেকে ভায়া হয়ে একটা জায়গায় আগে পাঠাতে হবে, তারপরে ওই যে মাঝখানের ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেমটা, সেই ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম থেকে আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। আই রিপিট, এই জায়গাটা যে কিছু কিছু মার্কেট প্লেস আছে যেখানে সরাসরি মার্কেট প্লেস থেকে আপনার পার্সোনাল ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। আবার কিছু কিছু মার্কেট প্লেস আছে যেখানে আপনার প্রথমে মার্কেট প্লেস থেকে পেওনিয়ার টাইপের অথবা ওয়াইস ট্রান্সফার এরকম কোনো জায়গায় টাকা পাঠাতে হবে, তারপরে আপনি সেইখান থেকে পেওনিয়ার থেকে আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। এটা হচ্ছে এক্সাম্পল যদি বলি, সেটা হচ্ছে যেমন আপওয়ার্ক, আপনি আপওয়ার্ক থেকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। আবার অন্যদিকে ফাইবার মার্কেট প্লেসে যারা কাজ করেন, ওনাদের প্রথমে ফাইবারে কাজ করার পরে পেওনিয়ারে পাঠাতে হয়, পেওনিয়ার থেকে তারপর নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে হয়। সো মূলত আপনার এই টাকা ট্রান্সফারিং এর যে সিস্টেমটা, এইটা আপনাকে বাই দিস টাইম ডেভেলপ করতে হবে ফ্রিল্যান্সিং শুরু করার আগে। অবশ্যই স্কিল শিখবেন, তারপরে পোর্টফোলিও তৈরি করবেন, তারপরে আপনি এই পেমেন্ট প্যাটার্নটাকে নিয়ে চিন্তা করবেন। সো এইটা ছিল চতুর্থ ধাপ আমাদের জন্য, যে আসলে আমরা একটা মার্কেট প্লেসে কাজ করতে গেলে পেমেন্ট গ্রহণের একটা সিস্টেম অবশ্যই তৈরি করতে হবে। এন্ড দেন ফিফথ স্টেপ হচ্ছে আমাদের যে স্কিল আছে, যে স্কিলটা শিখবো, সেই স্কিল অনুযায়ী মার্কেট প্লেসে প্রফেশনাল মানের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং কাজ খুঁজতে থাকা। বিষয়টা কিরকম? ধরেন ফ্রিল্যান্সিং সংক্রান্ত শত শত মার্কেট প্লেস আছে, কিন্তু সেখান থেকে আসলে আপনার পছন্দসই একটা মার্কেট প্লেস আপনাকে চুজ করতে হতে পারে। সব মার্কেট প্লেসে সব ধরনের সার্ভিস দেওয়া যায় না। আবার কিছু কিছু স্পেশালাইজড মার্কেট প্লেস আছে যেখানে আপনার স্কিলের জন্য রেলিভেন্ট এবং সেখানে আপনি বেশি কাজ এবং পেমেন্ট পেতে পারেন। যেমন খুবই সিম্পলি যদি বলি, যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান তাদের জন্য 99 ডিজাইন নামে একটা ওয়েবসাইট আছে যেখানে কম্পিটিশন বেসড আপনার কাজ হয়। ওইটা শুধুমাত্র ডিজাইনারদেরকে কেন্দ্র করে। ওখানে আপনি গিয়ে চাইলেই ডিজিটাল মার্কেটিং কিংবা ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিসটা দিতে পারবেন না। এরকম মানে স্পেসিফিক জিনিসগুলো থাকে, আপনি চুজ করতে পারেন। অর ওভারঅল জেনারিক মার্কেট প্লেসও কাজ করতে পারেন, হতে পারে ফাইবার, আপওয়ার্ক, এরকম। দেন আপনি যখন আপনার চুজ করে ফেললেন আপনি আসলে কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করবেন, তারপরে যেটা আসে সেটা হচ্ছে ওই মার্কেট প্লেসে আপনার প্রোফাইলটা যথাযথভাবে আপডেট করুন এবং ভেরিফাই করুন। আপনি অ্যাকাউন্ট খুললেন, সবকিছুই হলো, কিন্তু সেটাকে যদি আপনি আপডেট না করেন অ্যাজ পার মার্কেট, মানে প্রফেশনাল অ্যাকাউন্ট যেরকম হওয়া দরকার সেরকমভাবে আপডেট করতে হবে এবং আপনার প্রোফাইলটা ভেরিফাই করাতে হবে। ইন টার্মস অফ কিছু কিছু ক্ষেত্রে এনআইডি লাগবে, কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্যাংক ইনফরমেশন, এইরকম কিছু ব্যাপার স্যাপার আছে, এগুলো দিয়ে আপনি ভেরিফাই করতে হবে। এর পাশাপাশি যেটা শিখতে হবে আপনাকে সেটা হচ্ছে মার্কেট প্লেস ও স্কিল সংক্রান্ত বিভিন্ন শব্দগুলোর অর্থ। আপনি যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন বা ধরেন আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন, তখন আসলে আপনাকে বেশ কিছু শব্দ বা টার্ম শিখতে হবে ইংরেজির। যেমন এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, মানে হচ্ছে যে আপনি যেই কাজটা ক্লায়েন্টের জন্য করবেন সেটা আপনার পোর্টফোলিও বা পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না, সেটা শুধুমাত্র ওই ক্লায়েন্টের জন্য এক্সক্লুসিভলি করা হবে, এরকম। তারপরে মার্কেট প্লেসের অনেক প্রশ্ন থাকতে পারে যে কন্ট্রাক্ট জিনিসটা আসলে কি, তারপরে আপনার অ্যাক্টিভ গিগ, তারপরে হচ্ছে ড্রাফট কি জিনিস, হ্যাঁ, তারপরে হচ্ছে স্কেচ কি জিনিস, এইরকম। মানে জাস্ট এগুলা স্কিল বেসড হতে পারে ডিফারেন্ট ডিফারেন্ট। যদি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন ওই রেলিভেন্ট স্কিলগুলোর কিছু টার্মিনোলজি জানতে হবে। ডিজিটাল মার্কেটিং হলে ওইটার টার্মিনোলজি, যদি ওয়েবের হয় বা অন্য কোনো সেগমেন্ট যেটা নিয়ে কাজ করেন ওগুলোর টার্মগুলো আপনাকে শিখতে হবে। অ্যান্ড দেন আপনার স্কিল এবং মার্কেট প্লেসের নিয়ম অনুযায়ী আপনি গিগ অথবা প্রজেক্ট তৈরি করুন আর ক্ষেত্র বিশেষে বিড করুন। ব্যাপারটা আসলে কিরকম, যেহেতু এক একটা মার্কেট প্লেসের প্যাটার্ন এক এক রকম হয় এবং তাদের ভিতরে ইন্টারনাল পলিসিগুলোতেও একটু ডিফারেন্স থাকে, সেই হিসেবে ওই মার্কেট প্লেস যদি ধরেন কথার কথা ফাইবারে আপনি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা গিগ তৈরি করতে হবে। ওই গিগ যখন আপনি তৈরি করবেন, গিগটা অবশ্যই ফাইবারের নিয়ম মেনে আপনাকে করতে হবে।
বা যদি আপনি আপওয়ার্কের জন্য কোনো প্রজেক্ট তৈরি করেন, সেই ক্ষেত্রে সেটা আপওয়ার্ক মার্কেটপ্লেসের প্রজেক্টের গাইডলাইন অনুসারে করতে হবে। অথবা যদি কোনো রিসেলেবল মার্কেটপ্লেস যেমন এনভাটো মার্কেটপ্লেস, ওইটার জন্য যদি আপনি কোনো প্রজেক্ট তৈরি করে থাকেন, সেটাও ওই মার্কেটপ্লেসের নিয়ম অথবা ফরম্যাটিং অনুযায়ী আপনাকে করতে হবে। আর কিছু কিছু ক্ষেত্রে থাকে বিড করা, যে একটা প্রপোজাল এসেছে, ক্লায়েন্ট বলেছে যে এই 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 একটা কাজ, এতদিন সময়, এর মধ্যে আমি এত ডলার পে করবো, তুমি যারা যারা করতে পারবে আমাকে জানাও। তখন আপনি বিড করবেন যে ঠিক আছে, আপনার এই কাজটা এই, আমি এই কাজটা করতে পারবো, দিস ইজ মাই পোর্টফোলিও, এবং এই কাজটার জন্য আপনি বলছেন $100, আমি আপনাকে এটা $90 করে দিব। অথবা এই কাজটা করতে গিয়ে আরো এই এক্সট্রা জিনিসপাতি লাগতে পারে, সেটা আমি $110 না হয়ে $120 যদি আপনি খরচ করেন, আপনার জন্য কাজটা আরো বেটার হবে। এরকম করে আপনারা বিডিং এর প্রপোজাল গুলাকে পাঠাবেন। সো বিডিং এর প্রপোজাল নিয়ে হয়তো ফ্রিল্যান্সিং সংক্রান্ত অন্য কোনো জায়গা থেকে আপনারা জেনে নিতে পারবেন। তারপরে যেই জিনিসটা থাকে সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে শিখুন। কমিউনিকেশন ইজ দি মাস্টার টুল। আপনি কতটুকু কাজ পারেন সেটা যতটুকু ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কমিউনিকেট করতে পারা। ক্লায়েন্ট আপনাকে কি বলছে সেটা বুঝতে পারা, এবং আপনি যা মানে বুঝাতে চাচ্ছেন সেটা ক্লায়েন্ট বুঝতে পারছে কিনা, এই ব্যাপারগুলো আপনাকে একদম একটু সুন্দর করে আয়ত্ত করা শিখতে হবে। পাশাপাশি আপনি এই জিনিসগুলো একটু শিখবেন যে ক্লায়েন্ট যদি আপনাকে নক করে বা আপনার যদি ক্লায়েন্টের সাথে মেসেজিং হয়, ওই নকটাকে কিভাবে আপনি ক্লায়েন্টে কনভার্ট করতে পারেন, কিভাবে আপনি কাজে কনভার্ট করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে একটু আপনার জানতে বুঝতে পারতে হবে। সো মূলত আসলে কিভাবে একটা ক্লায়েন্টের কাছে আপনার সার্ভিসটা বিক্রি করবেন, এইটার কিছু ট্যাকটিক্স এবং বিষয়াদি আছে যেগুলো আপনাকে জানতে হবে আস্তে আস্তে করে। এগুলা প্রথমেই সবগুলো জানবেন না, কাজ করতে করতে জানবেন। এগুলো যদি স্টাডি করতে থাকেন কন্টিনিউয়াসলি, তখন আপনি জেনে যাবেন। অ্যান্ড আমার এন্ড থেকে একটা প্রো টিপস হচ্ছে যে আপনারা কোনো একটা স্কিল শিখে সাথে সাথেই মার্কেটপ্লেসে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন না। আই রিপিট, কোনো একটা স্কিল শিখে সাথে সাথে আপনারা মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খুলতে যাবেন না। আগে আপনাদেরকে মার্কেটপ্লেসটা জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে গিয়ে আপনার আস্তে আস্তে করে প্ল্যান করে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। কেন? মার্কেটপ্লেসে আপনি যদি আপনার অ্যাকাউন্টটা যদি একবার ব্যান হয়ে যায়, তাহলে সেই একই নাম এবং একই আইডি ব্যবহার করে আপনি বৈধ উপায়ে কিন্তু কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আপনাকে অবৈধ উপায়ে খুলতে হবে। যদি খুলেন আবার যদি ধরা খান, সেক্ষেত্রে ওই আইডিও আপনার ব্যান হয়ে যেতে পারে। তাই নিজেকে সেফ, নিজেকে সিকিউর রাখার জন্য মার্কেটপ্লেসের গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা কাজকে আপনার করতে হবে, এবং আপনার নিজের প্রোফাইল থেকে শুরু করে ক্লায়েন্ট কমিউনিকেশন প্রত্যেকটা জায়গায় আপনাকে জেনে বুঝে করতে হবে। স্কিল শিখেই যদি শুধুমাত্র মার্কেটপ্লেসে লাফ দিয়ে গিয়ে অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে না বুঝে আপনার আইডি ব্যান হবে, পাশাপাশি ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশনে সমস্যা হবে, অথবা কাজ ডেলিভারি নিয়ে সমস্যা হবে, যেটা আপনার কারণে আরো 1000 1,00,000 বাংলাদেশিদের সমস্যা হবে। অলরেডি বাংলাদেশে বাংলাদেশি ফ্রিল্যান্সারদেরকে নিয়ে মার্কেটপ্লেসে খুব ভালো রিভিউ নেই। সো আপনি যদি ওই রিভিউগুলো আরো খারাপ করে দেন, তাহলে এটা অন্যদের ক্ষতি হবে, আমাদের দেশের ক্ষতি হবে, আমাদের দশের ক্ষতি হবে। সো এই ছিল আমাদের 5টা পরীক্ষিত টিপস, যেগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে কাজ শুরু করে দেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি সফল একজন ফ্রিল্যান্সার হতে পারবেন। এখন আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং শুরু করার আগে 4টা টিপস দিব, যে টিপসগুলো আপনাদের মানা আসলে উচিত। নাম্বার 1, আপনি কোন স্কিলটা শিখবেন, এটা যখন আপনি নির্বাচন করতেছেন যে আপনার জন্য যে স্কিলটা, সেই স্কিলটা নির্বাচনের সময় আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, আপনার আর্থিক অবস্থা এবং আপনার অ্যাক্সেস টু টেকনোলজি কতটুকু, এই 3টা বিষয় অবশ্যই মাথায় রেখে তারপরে স্কিল চুজ করবেন। 2 নাম্বার, যে স্কিলই শিখুন না কেন, সেখানে অবশ্যই আপনাকে একদম প্রো হয়ে যেতে হবে, একদম প্রফেশনাল হতে হবে। মার্কেটপ্লেসে যেহেতু আসলে অনেক বেশি প্রতিযোগিতা, সেই হিসেবে এইখানে আপনি যদি প্রো না হন, আপনার কাজ পাওয়াটা এবং মার্কেটপ্লেসে টিকে থাকাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। নাম্বার 3, কোন একটা স্কিল শেখার পাশাপাশি অন্তত আরো এই 2টা বিষয় আয়ত্ত করুন। কি কি 2টা বিষয়? 1 নাম্বার হচ্ছে একটু ইংলিশ শেখা, আর 2 নাম্বার হচ্ছে কমিউনিকেশন শেখা। আপনি মার্কেটপ্লেসে কাজ করতে চান, ক্লায়েন্টের সাথে কথা বলতে চান, ইংরেজি আপনার জন্য ম্যান্ডেটরি একটা জিনিস। আমি বলছি না যে আপনি একদম ব্রিটিশদের মতো বা আমেরিকানদের মতো আপনার ইংরেজি জানতে পারতে হবে, বাট বেসিক ইংলিশটা আপনাকে জানতে হবে। অ্যান্ড দেন পাশাপাশি কমিউনিকেশন, ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবেন, কিভাবে অ্যাপ্রোচ করবেন, আপনার নিজের ব্যাপারগুলো প্রপারলি জানা শোনা, এই ব্যাপারগুলো যখন আপনি জানলেন, পারলেন, বুঝলেন,
তখন আসলে আপনি মোটামুটি মার্কেট প্লেসে নিজেকে একটু প্রফেশনাল ওয়েতে নিজেকে প্রেজেন্ট করতে পারবেন আর কি। অ্যান্ড দেন ফোর্থ টিপস সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কি, কিভাবে কাজ করে, কি কি প্রয়োজন, কিভাবে শুরু করবেন, কোন স্কিল শিখবেন, এই বিষয়গুলো নিয়ে আপনাদের ভিতরে অনেক কনফিউশন থাকে, যেটা আসলে আমি একটা ভিডিওতে সম্পূর্ণ কভার করতে পারবো না। এই জন্য 10 মিনিট স্কুলে আমার একটা সম্পূর্ণ ফ্রি কোর্স আছে, যেখানে আসলে আমি ফ্রিল্যান্সিং জগৎ সম্পর্কে একটা সম্যক ধারণা দিয়েছি। আপনারা চাইলে আমার ওই ফ্রিল্যান্সিং এর হাতে খড়ি নামে এই ফ্রি কোর্সটাতে এনরোল করতে পারেন ফ্রিতে। এই কোর্সের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা এনরোল করতে পারেন। আর কোর্সটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। সো আমরা এই ভিডিও থেকে কি কি শিখলাম? প্রথমত আমরা শিখলাম বাংলাদেশে ফ্রিল্যান্সিং এর পটভূমি, কেন ফ্রিল্যান্সিং করবেন তার দুটা কারণ আমরা জানলাম। প্রথম কারণ হিসেবে ছিল বেকারত্ব দূর করে ভালো একটা ক্যারিয়ার তৈরির জন্য। 2 নাম্বার হচ্ছে পড়াশোনা বা কাজের পাশাপাশি বাড়তি আয় অথবা ইনফ্লেশনকে যদি আমরা বিট করে কাজ করতে চাই বা আমাদের আর্নিং যদি বাড়াতে চাই সেটা। তারপরে আমরা শিখলাম 2024 সালের কনটেক্সটে চাকরি ও ফ্রিল্যান্সিং এর ভিতরে একটা কম্পারেটিভ অ্যানালাইসিস। এন্ড দেন তারপরে আমরা জানলাম ফ্রিল্যান্সিং শুরু করার 5টা পরীক্ষিত ধাপ কি কি ছিল। 1 নাম্বার নিজেকে যাচাই করা, 2 নাম্বার ছিল যথাযথভাবে একটা স্কিলে পারদর্শী হওয়া, স্কিল শেখা না কিন্তু স্কিলে পারদর্শী হওয়া, এন্ড দেন একটা প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করা, 3 নাম্বার ছিল এটা। 4 নাম্বারে ছিল পেমেন্ট গ্রহণের জন্য উপযুক্ত সিস্টেম তৈরি করা, এবং 5 নাম্বার সর্বশেষ ছিল আমাদের আপনার যে স্কিল আছে সেই স্কিল অনুযায়ী মার্কেট প্লেসে প্রফেশনাল উপায়ে অ্যাকাউন্ট খোলা এবং কাজ সন্ধান করা। অ্যান্ড সবার শেষে আমার এন্ড থেকে ফ্রিল্যান্সিং শুরু করার আগে 4টা স্পেশাল টিপস। সো এই ছিল ভিডিওর আলোচ্য বিষয়। আপনারা যারা এই স্লাইডটিকে নোট আকারে পেতে চান তাদের জন্য বলছি, তারা কমেন্টে দেওয়া অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই সম্পূর্ণ ভিডিওর স্লাইডটি আপনারা কালেক্ট করতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় সময় অনুযায়ী আপনারা এইটি আবার পড়ে নিতে পারেন। ফ্রিল্যান্সিং নিয়ে জানতে সবসময় 10 মিনিট স্কুলের সাথে থাকুন, অথবা ফ্রিল্যান্সিং সংক্রান্ত যদি কোনো কোয়েরিজ থাকে সেক্ষেত্রে আপনারা 16910 এই নম্বরে কল করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।